স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে চিত্রন বাই লেমন গ্রাস রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। উপস্থিত ছিলেন মিশনের থার্ড সেক্রেটারি মোহাম্মদ জিল্লুর রহমান এবং প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ইমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক উমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সহসভাপতি মোহাম্মদ রবিউল আলম, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ কাদের, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু সহ অনেকেই। মত বিনিময় সভায় হাই কমিশন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মালদ্বীপ একটি ক্ষুদ্র দেশ হলেও আমাদের এখানে কিন্তু প্রায় 1 লক্ষ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছে। তো আমাদের এখানে যারা সংবাদকর্মী রয়েছেন তারা প্রতিনিয়ত মালদ্বীপের প্রবাসীদের বিভিন্ন ধরনের সংবাদ এবং যেই তথ্যগুলি তারা কিন্তু নিয়মিত প্রচার করছেন। এই প্রচারের ফলে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছেন। একই সাথে যারা বাংলাদেশ থেকেও বিভিন্ন সময়ে এখানে কাজের উদ্দেশ্যে আসছেন তাদেরও যে তথ্যগুলি দরকার হয় সেগুলো কিন্তু তারা জানতে পারছেন। কুয়েতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফল উৎসব। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের যৌথ আয়োজনে ও এশিয়ান সুপার শপ 2 এর সহযোগিতায় আয়োজন করা হয় এই উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করেন সুয়েক পৌরসভার নির্বাহী পরিচালক খালেদ সুলতান আল উচাইমি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি সাংবাদিক মঈনুদ্দিন সরকার সুমন, সারওয়ার্দি সারওয়ার, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী জুলফিকার পথিক, শহীদ নজরুল মেহেদি সহ অনেকেই। ফল উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইসমাইল হোসেন ও আনোয়ার কালাম। বাংলাদেশের আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, আমড়া, পেঁপে, লটকন, লিচু, ড্রাগন ফল সহ নানা দেশীয় ও আন্তর্জাতিক ফল উৎসবে প্রদর্শিত হয়। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল বাউল গানের অনন্য এক আসর আত্মতত্ত্ব। 19 জুলাই প্রবাসের লালনের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় উঠে আসে লালনের দর্শন, আত্মশুদ্ধি আর মানবপ্রেমের গান। মানুষ ও প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগের এই মরমী সুরে মুগ্ধ প্রবাসী দর্শক আর স্থানীয় জার্মানরাও। জার্মানির বার্লিনের ভেটিং এলাকায় একটি মিলনায়তনে আয়োজিত এই বাউল গানের আসরে অংশ নেন ফকির লালন সাইজির আদর্শে অনুপ্রাণিত স্বনামধন্য শিল্পীরা। 19 জুলাই দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী শিল্পীরাও কণ্ঠে তুলে নেন তাদের গান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ চৌধুরী, মেহেদি হাসান, আসিফ আব্দুল্লাহ প্রতীক, আদনান আহমেদ, উর্মি মালা ঘোষ ও ফয়সাল মিসকাত শেখ। শুধু গান নয়, ছিল একটি বার্তাও। ধর্ম, মত আর জাতির ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে প্রেমের সম্পর্ক গড়ে তোলাই বাউল দর্শনের মূল কথা। প্রবাসের এই আয়োজন যেন সেই চর্চাকে বাঁচিয়ে রাখার প্রয়াস। আমরা চাই ওদেরকে জানাতে যে আমাদের দেশে বাউলরা কিভাবে নিজেকে খোঁজে। আমরা চেষ্টা করেছি এই বাউল গান, লালন গানের মাধ্যমে আবার নিজেকে একটু খোঁজার জন্য। আমরা যখন এখানে প্রবাসে এসেছি, আমরা সেই সংস্কৃতি আমাদের সাথে করে আমাদের হৃদয়ে ধারণ করে নিয়ে এসেছি। উপস্থাপনায় ছিলেন আঞ্জুমান, শাম্মী ও লুবনা। শিল্পীরা আশা করেন এই চর্চা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে দেবে বাউল গানের আবেদন। প্রচলিত গানের বাইরে গিয়ে কিছু অপ্রচলিত গান তুলে ধরার চেষ্টা করেছি। লালন সাধনা, যে মানবতার সাথে সঙ্গে মানবতার একটা আত্মার সম্পর্ক, সেটা তৈরি করার চেষ্টা করেছি। এই তো আমাদের বাংলাদেশ, মা, মাটি, মানুষ ও প্রকৃতির সঙ্গে আত্মার সংযোগের এই মরমী সুরে মুগ্ধ প্রবাসী দর্শক আর স্থানীয় জার্মানিরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দুবাইয়ে যাতায়াত এখন আরও সহজ করেছে মেট্রো। দ্রুতগতির মেট্রো ছুটছে স্টেশনে, যাত্রীরা উঠছে নামছে। 20 জুলাই থেকে রাত 1টা পর্যন্ত চলবে দুবাই মেট্রো। গ্লোবাল এনকাউন্টার্স ফেস্টিভ্যাল উপলক্ষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আরটিএল লোগো মেট্রো স্টেশনের ঘড়িতে রাত 1টায় দেখা মিলছে উৎসবের সাজসজ্জা। ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের লোকজন জমায়েত হচ্ছে, সাংস্কৃতিক আয়োজন চলছে। আরটিএ জানিয়েছে উৎসব চলাকালীন যাত্রীদের সুবিধার্থে এই সময় বাড়ানো হয়েছে। লন্ডনের ড্যাফোডিল ইসলামিক স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। শুক্রবার হোয়াইট চ্যাপেলের কমার্শিয়াল রোডে অবস্থিত স্কুল হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনেরা অংশ নেন। বিদ্যালয়ের পরিচালক আনিসুজ্জামানের সভাপতিত্বে এই আয়োজনে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদের খতিব শাইখ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন ইমাম আশরাফুল ইসলাম ও কাউন্সিলর ফারুক আহমেদ। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সুপ্ত প্রতিভার বিকাশ এবং সামাজিকীকরণে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলের যে প্রোগ্রামটা মূলত বিগত 1 বছরে আমাদের বাচ্চাদের যে সাফল্য মণ্ডিত হয়েছে বিভিন্ন রকমের, যে কুরআন, হাদিস, ইসলামিক স্টাডিজ, ন্যাশনাল কারিকুলাম সহ বিভিন্ন সাবজেক্টে যারা যেগুলো পারফরমেন্স করেছে স্টুডেন্টরা, তাদেরকে আমরা অ্যাওয়ার্ডের আয়োজন করছি। Every Muslim families are struggling with their children's education. When we don't have this kind of facilities and they have to go to the normal schools, and we know what they are learning there. ভারতকে চাপে ফেলতে এবার নয়া কৌশল চীনের। তিব্বতে ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে বেইজিং। 60 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। আর নদীটি ভারত বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। এদিকে এনডিটিভি বলছে, বাঁধটি নির্মিত হলে দুই দেশের ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের উপর পড়বে গুরুতর প্রভাব। ভারতকে চাপে ফেলতে ছক কষছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। এরই অংশ হিসেবে তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কাজ শুরু করল বেইজিং, যা ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। আর এতেই কপালে চিন্তার ভাঁজ নয়াদিল্লির। 60 গিগাওয়াট ক্ষমতার সম্পন্ন জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি এ প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মোদী প্রশাসন। এনডিটিভির বরাতে জানা যায়, জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতি বছর 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করবে, যা 30 কোটিরও বেশি মানুষের বার্ষিক চাহিদা মেটাতে যথেষ্ট। 2020-এ পরিকল্পনা প্রথম সামনে আনে চীন, আর প্রকল্প অনুমোদন পায় গেল বছর ডিসেম্বরে। তথ্য বলছে, এ প্রকল্পের আওতায় 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে এবং আনুমানিক ব্যয় ধরা হয়েছে 1.2 ট্রিলিয়ন ইউয়ান। 2060 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যেই তিব্বতে এই জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজের গতি দ্বিগুণ করেছে বেইজিং। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের মেঘা প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল তিব্বত মালভূমিতে অপূরণীয় প্রভাব ফেলবে। এদিকে এনডিটিভি জানায়, বাঁধটি নির্মিত হলে ভারত বাংলাদেশের ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষের উপর পড়বে গুরুতর প্রভাব। যদিও ভারত বলছে, উজানে কার্যক্রমের মাধ্যমে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ সংরক্ষণে চীনকে বার্তা দেওয়া হয়েছে। আফরিন মৌ, নিউজ 24। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত সব দল, তবে গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো বিভক্ত রাজনৈতিক দলগুলো। এদিকে দলীয় প্রধান সরকারের প্রধানমন্ত্রী হতে পারবে না এমন বিধানের বিপক্ষে বিএনপি। রোববার এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে, কে হবেন এই সরকারের প্রধান উপদেষ্টা, কারা তাকে নির্বাচন করবেন, সংসদ ভাঙার কতদিন পরে এই সরকার গঠন হবে, এসব নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশনে। সেই প্রস্তাবগুলো সমন্বয় করে নতুন একটি প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে সোমবার উপস্থাপন করে কমিশন। সেখানেও মত দ্বিমত থাকায় একই দিনে আরও একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়, যেটি দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা করে মঙ্গলবার কমিশনের কাছে দলীয় অবস্থান জানাবে। এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। সেজন্য আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্বের বাইরে আর কোন কোন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ নিয়ে মতের ভিন্নতা আছে বিএনপি এবং এনসিপির। একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদের সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদ যোগ্যতা ঘোষণা করা হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, ঐকমত্য প্রতিষ্ঠায় কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই কমিশনের। তিনি জানান, ঐকমত্য প্রতিষ্ঠার অগ্রগতি নিয়মিত জানানো হচ্ছে কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে আশা করছে বিএনপি। নির্বাচন বিলম্বিত করতে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে দলটির মহাসচিব বলেন, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশ। যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার সঙ্গে যখন বৈঠক করেছে তখনই কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে, আশার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। এই আশা এবং স্থিতিশীলতাকে কোনো মহল, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শনে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, মাঠের চিত্র ভিন্ন হলেও ফেসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। কাজেই মনে রাখতে হবে, অবশ্যই আপনি মনে রাখতে হবে, আপনি যা মাঠে দেখছেন ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না। এর আগে সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যে সংকট সামনে এসেছে তাতে হতাশ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন বিএনপি মহাসচিব। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন।
ফান্ড তৈরি করে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু নেই। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বলেন, কক্সবাজারে গিয়ে বিএনপি নেতাদের নিয়ে কটু মন্তব্য করে পরিবেশ ঘোলাটে করছে এনসিপি নেতারা। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মশাল মিছিল শেষে এসব মন্তব্য করেন তিনি। প্রতিবাদ মিছিলটি বংশাল থেকে শুরু হয়ে গুলিস্তান 0 পয়েন্ট পুরানা পল্টন হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে এনসিপি, জামায়াত ইসলামী ও রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা যেন ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে। বাধা দিয়ে এনসিপিকে দমানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত নয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। দৃশ্যমান সংস্কার ও বিচারের দাবি তুলে ধরেন তারা। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম, কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি, তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর তফসিল ঘোষণা করা হবে আগামী 29 জুলাই। আর নির্বাচনের ভোট গ্রহণ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে ভোটের আগে কিছু সংস্কারের কথা বলছে ছাত্রদল। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যার রোডম্যাপ ঘোষণা করল ডাকসু নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে আগামী 29 জুলাই, আর ভোট গ্রহণ হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা হয়। ডেটার ইলেকশনের যে বিষয়টা, সেটি একটা নির্দিষ্ট উইক বলে দেওয়া আছে। এর মধ্যে 3-4টা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা আছে। 1 নম্বর হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং সরকারের সাথে, যেহেতু তারা আমাদের নিরাপত্তার এই বিষয়টাতে গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের একটা অ্যাভেইলেবিলিটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। এক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলির জন্য নির্দিষ্ট ডেটটা হয়তো তারা 29 তারিখের মধ্যে আমরা আলোচনাগুলি করে ফেলতে পারবো। 29 তারিখের ব্যাপারটা অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসু নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন হওয়ার কথা ছিল গত এবছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। প্রক্টর স্যার তখন বলছিল যে আমরা 25 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে পারবো, সেটা এসে সেপ্টেম্বরে এসে গড়িয়েছে। তবে একটা পজিটিভ, সেটা হচ্ছে অন্তত এখন এটুকু বলেছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে ডাকসু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে ঘোষণা, সেই ঘোষণাটাকে আমরা প্রত্যাখ্যান করছি না, কিন্তু পাশাপাশি বিগত সময়ের আমরা যে কার্যক্রমগুলো দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন গোষ্ঠী এবং গ্রুপ আছে যারা ডাকসুকে বানচাল করার জন্য, নস্যাৎ করার জন্য অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে। ডাকসু নির্বাচনের আগে কিছু সংস্কারের দাবিও করেছেন ছাত্র নেতারা। আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে যে ডাকসুর গঠনতন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়নি। আমরা সহ অপর ছাত্র সংগঠনের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো এখনো সময় আছে। দাবিগুলো আমলে নিয়ে তারা একটি পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। রোববার সকালেও এই দাবিতে ঢাবি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালিত হয়। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।